হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে দুটো ঘটনা নিয়ে। একটি হচ্ছে আমাদের কলকাতা রুবি হসপিটালের একটি ঘটনা শোনাবো, আর একটি ঘটনা এক বোনের জীবনের শোনাবো। দুটো ঘটনা তোমাদের পরপর শোনাবো, বেশ কিন্তু ভয়ের হতে চলেছে। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নিও। আর যদি মনে হয় ঘটনাগুলো তোমরা তোমাদের আত্মীয় পরিজনের সাথে শেয়ারও করতে পারো। চলো আজকে আমরা ঘটনায় যাই। আজকে যে ঘটনাটা বলবো, প্রথম একটি বোনের ঘটনা বলি। বোন বলছে, দিদি ভাই আমার বিয়ে হয় কলকাতা শহরে, কিন্তু আমার বাবার বাড়ি মেদিনীপুরে। মেদিনীপুরে একটা গ্রামের ভেতরে বলতে পারো আমাদের বাড়ি, যদিও এখন সেটার গ্রাম নেই, কিন্তু ছোটবেলা থেকে ওটা সবাই গ্রাম বলেই চিনতো। আস্তে আস্তে সময়ের সাথে সাথে গ্রামও তো শহর হয়ে উঠছে। তো বোন বলে, দিদি ভাই আমি যে ঘটনাটা বলবো, জানি না যে ঘটনাটা কতটা ভয় আজকে দর্শককে পাওয়াবে, আমাদের দর্শক বন্ধুরা কতটা ভয় পাবে, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব সত্য ঘটনা আজকে আমি শেয়ার করব। বোন বলে, দিদিভাই আমার নাম সুপর্ণা জানা, আমার বাবার বাড়ি মেদিনীপুর, আর আমি কলকাতায় বিয়ে হয়ে আসি, আমি কলকাতার এখন বৌমা। তো আমার বাপের বাড়িতে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। ভৌতিক ঘটনা কেন বলছি তার জন্য পুরো বিস্তারিত জানতে হবে। বোনের কথা মতো আমি তোমাদের বলি। বোন জানায়, দিদি ভাই যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার না খুব শরীর খারাপ হতো। থেকেই অসুস্থ হয়ে পড়তাম, বাড়িতে থাকতাম, স্কুলে যেতে পারতাম না, পড়তে যেতে পারতাম না, এমনকি বাড়িতে কোনো কাজ করতে পারতাম না। মানে ওই সকালবেলা উঠে যা হয়, মা বলতো যা একটু গোবর দিয়ে ঘুটে গোবরগুলো তোল। আমাদের তো বিশাল বড়, মানে বাড়িতে গরুশালা ছিল, গোশালা। তো ওখান থেকে সেই সকালবেলা উঠে আমার কাজ ছিল যত গোবর সেগুলো একটা বালতিতে আমি তুলে রাখতাম। তারপরে গোশালা ধোয়া, এগুলো আমার কাজ ছিল। তারপর গোশালা পরিষ্কার করার পর আমি যেতাম স্নান করতে। স্নান টান করে এসে যখন আমার শরীর ভালো থাকতো, আমি গাছের যাবতীয় ফুল তুলতাম। আমাদের তো অনেক বড় জায়গা নিয়ে বাড়ি, অনেক ফুল গাছ, জবা গাছ, টগর ফুল গাছ, বেল ফুল গাছ, নানা রকম গাঁদা ফুল সিজনে, অনেক গাছ। আমি ফুল তুলে পুজো দিতাম, এইটা আমার কাজ। আর আমার মা সকালবেলা উঠে রান্নার দিকে যাওয়া, টিফিন করা, রাতের রান্না, দিনের রান্না, মা যাবতীয় ঘরের কাজ করতে। তো আমার মা আমাকে একদিন বলে যে তাড়াতাড়ি করে গোশালা পরিষ্কার কর, সকাল সকাল অনেক বেলা করে ঘুম থেকে উঠছিস, এত বেলা করে পরিষ্কার করে না। এবার যেহেতু আমার শরীর খারাপ, আমি উঠতে পারতাম না, মা সবে বুঝতো, কিন্তু তাও মা একটা মানে মেনটেনের মধ্যে রাখতো, সবসময় একটা নিয়মের মধ্যে চলো। কারণ আজকে তুমি ক্লাস 9-এ পড়ো, কদিন পর তোমার বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবে, যেটা প্রত্যেকটা মেয়ের মা বাবার একটা চিন্তা থাকে যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যেন ঠিকঠাক তাদের সেবা করতে পারে, কাজ বাজ করতে পারে, যাতে তারা না বলে যে মেয়ে কিছুই শিখে আসেনি। তার জন্য আমার মা আমাকে মানে হাতে খড়ি দেওয়ার মতো সবকিছু একটা একটা করে পুরো সম্পূর্ণভাবে শেখাতো। তো আমাদের বোন সুপর্ণা বলে, দিদি আমি কি বলবো, তো আমার মা আমাকে একদিন, প্রত্যেক দিনের মতনই কাজ চলে, দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে আছি, শরীরটা খুব খারাপ, স্কুলে আমি ঠিকঠাক যেতে পারতাম না, আগেই বললাম। আমার মা আমাকে বলছে, সুপর্ণা শুয়ে আছিস, একটুখানি যা না, গ্রামের মাঠের দিকে যা। ওদিকে তো তখন অনেক মাঠ ঘাট, মানে আমাদের গরুও বাঁধা থাকতো ওইদিকে মাঠের মধ্যে, পুকুর, লোকজন কম, ফাঁকা মাঠ, জমি অনেক, চাষের জমি। এখন সেটা নেই, এখন লোকও বেড়েছে, চাষের জমিও কমে গেছে। মা আমাকে বললো, জানা গিয়ে দেখ না মাঠের ওইদিকে যদি তাল পড়ে থাকে, দুটো তাল নিয়ে আয়। কারণ আমাদের ওইদিকে আগে না খাবার লোক থাকতো না, মাঠের জিনিস মাঠেই পড়ে রয়েছে। তারপরে আমের সময় আম হয়ে নিচে পড়ে ফেটে পাখি ফেলে দিয়েছে, খেয়ে মানুষ নেই, খাবে কি। তাল, এখন তো তাল 100 টাকা 80 টাকা করে এক একটা পিস বিক্রি হয়, ওই সময় বাজারেই বিক্রি হতো মোটামুটি 10 টাকা 8 টাকা এরকম তাল, আর পড়েই থাকতো। মানে আমাদের ওখানে তো কেউ কিনে খেত না, এটা কলকাতা শহরের দিকে বিক্রি হতো। তো
ওই সময় তো তাল ঠাল আমাদের ওখানে মাঠে ঘাটে ঘুরলেই তাল পাওয়া যেত। তো আমার মা আমাকে বলতে, আমি বললাম এই দুপুরবেলা আবার তাল আনতে যাবো, ভালো লাগছে না, আসলে শরীরটা কদিন ধরে খুব খারাপ। তা মা আমাকে বললো যে দেখ, এরকম করিস না, গিয়ে তালটা নিয়ে আয়, কারণ আজকে একটুখানি মানে সন্ধ্যাবেলা তালের বড়া বানাবো। তা আমি বললাম ঠিক আছে, তালের বড়া খেতে আমার খুব ভালো লাগে। তার মধ্যে আবার বললো মা যে তোর মাসি আসবে, মাসির 2 ছেলেকে নিয়ে। আমার মাসির 2টো গ্রাম পরেই বিয়ে হয়েছে, মেদিনীপুরেই। তো খুব আনন্দ, আমি জানি ভাইরা আসবে। তো আমি তাল তুলতে গেছি। বোন বলছে দিদি ভাই, আমি যখন যাচ্ছি অনেকের সাথে আমার দেখা হলো, মানে যেতে যেতে। তো আমাদের গ্রামে এক খুড়ো কাকা ছিল, মানে ওই কাকা না সবাইকে লাঠি দিয়ে মারতো, তাড়া করতো, মানে একটু পাকলামি পাকলামি টাইপের করতো, কিন্তু উনি পাগল না, ঠিক আছে। সবার সাথে ওরকম খুড়ো কাকা করতো। তা খুড়ো কাকা বলে ওই বাচ্চা থেকে বুড়ো থেকে বুড়ি সবাই খুড়ো কাকাই বলতো। তো আমি যখন যাচ্ছি, তা আমাকে তখন খুড়ো কাকা বলছে, কিরে কোথায় যাচ্ছিস ভর দুপুর বেলা, কিরে ওই। তখন আমি বললাম ও খুড়ো কাকা, মানে দূর থেকেই, কারণ খুড়ো কাকা কখন মারতে তাড়া করবে, হাতে একটা লাঠি সবসময় থাকতো। তো আমি খুড়ো কাকাকে ডেকে তখন বললাম ও খুড়ো কাকা তুমি, অনেক দূরে দাঁড়িয়ে, ওই আমি যাচ্ছি মাঠের পানে। তো বললো সাবধানে যাবি। আহ খুড়ো কাকা দেখলাম পেছন ফিরে ফিরে বারবার দেখছি যে কি জানি লাঠি নিয়ে ধেয়ে আসছে না, তো ওরকমই পাগলামি করে। দেখতে দেখতে দেখলাম না, খুড়ো কাকার মতো মানে ওই লাঠিটা কাঁধের মধ্যে নিয়ে হাতে ধরে চললো। তা আমি আমার মতো মাঠে যাই। মাঠে যখন আমি যাই, তখন দেখলাম মাঠে অনেক তাল পড়ে আছে, অনেক তাল। আগের দিন একটুখানি ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা, তো এত বেলায় দুপুর বেলা তাল পড়ে রয়েছে, সকাল থেকে কেউ এদিকে আসেনি মাঠে গরু বাঁধতে, কেউ আর নিয়ে যায়নি। আর কতই বা নেবে, ওখানে তো তাল গাছ প্রচুর, যে যতই নিক ও কমবে না, পড়তেই থাকে, প্রচুর তাল হয়। তো আমি ভালো ভালো তাল বাছছি। তো একটা জায়গায় যেই তালগুলো ভালো আছে সেই তালগুলোকে আমি একটা জায়গায় এনে এনে তুলে রাখছি, আর যেগুলো ফেটে গেছে চেপটে গেছে পড়ে, সেগুলোকে ওখানেই ফেলে রাখছি। তো 4খানা তাল আমি, মানে একদম ফ্রেশ, মানে কিছু হয়নি, একটু জাস্ট টুকরেছে, কিন্তু থেতো হয়নি। তো 4টে তাল আমি তুলে নিই, আর থেতো হয়ে গেছে সেই তালগুলো ওখানে পড়ে রয়েছে। আর সে কি তালের গন্ধ, মাঠ পুরো ম ম করছে তালের গন্ধে, পাকা তাল গাছ দিয়ে পড়েছে। তো আমি ওই 4টে তাল, একটা মা আমাকে ব্যাগ দিয়েছিল যেটা আমি হাতে মুড়িয়ে নিয়ে যাই, ওই ব্যাগের মধ্যে ভরি। ব্যাগে কোনো রকমের 2টো তাল হয়েছে, আর 2টো তাল কিন্তু ব্যাগে আটছে না। ব্যাগটা এরকম ছোট টাইপের ছিল, ওই মা আসলে মাছ টাছ বাজার আনে। তো আমি বললাম তাহলে একটা কাজ করি, এই 2টো তালকে আমি হাতে নিয়ে নিই। আমি কি করলাম, ব্যাগের হ্যান্ডেলটা এখানে রাখলাম, আর একটা তাল আমি তুলে হাতে নিয়েছি, আর একটা তাল হাতে নিয়েছি। নিয়ে আমি যখন ঘুরে আসছি, তখন আমাকে মানে একদম ভাঙা ভাঙা বৃদ্ধ এক মহিলার গলা আমাকে বলছে, আমাকে 2টো তাল দিয়ে যা না। আমি হট করে না পেছন ঘুরলাম, পেছন ঘুরে আমি বললাম কি হলো, আমাকে কে বলছে তাল দিয়ে জানা, এত তাল তো মাঠে পড়ে রয়েছে। শুধু তো এখানে না, আরো তালের যেখানে তাল গাছ রয়েছে প্রচুর তাল মাঠে, আমার কাছে কেন চাইছে। আমি না ঘুরেছি, ঘুরে দেখছি না কেউ তো নেই। আমার না হঠাৎ ভাবলাম কি হলো, আমি তো একজন বয়স্ক মহিলার গলা শুনলাম, তাহলে কেউ নেই, আমি কি ভুল শুনলাম বলে আমি না দুপুরবেলা খনন খনন করে চলে আসছি। এমনি তো জানি তাল গাছ এইসবে খারাপ জিনিস থাকে, এসব পেদনি থেদনি থাকে, এগুলো শুনেছি অনেকবার, বাবা মা এদের মুখে শুনেছি। তো আমি ওই তাল নিয়ে ঝটপট করে আসছি, হঠাৎ করে আবার অনেকটা চলে এসেছি, প্রায় ওই মাঠ থেকে এসে আর একটা মাঠে পা দিয়েছি, ওই তাল বাগানের মাঠ ছেড়ে দিয়েছি, আর একটা মানে বাগানের মাঠে পা দিয়েছি। তখন আমাকে বলছি কি, কিরে তাল একটা দে, 2টো দিবি না একটা দে। আমি না ফট করে আবার ঘুরেছি, ঘুরে না আমি বলছি কে, মাঠ তো পুরো ফাঁকা, মাঠ তো পুরো ফাঁকা, কেউ তো লুকিয়েও থাকতে পারবে না এত তাড়াতাড়ি বলে যে তাল গাছের গোড়ায় লুকিয়ে যাবে, এটা তো হতে পারে না। তো আমি কাউকে না দেখিনি, আমি নিয়ে সোজা দৌড়াতে 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 বাড়ি আসি। এসে আমি আমার মা শুয়েছিল, মা বলছে কিরে, চপ্পল পরে দৌড়ে আসলে একটা দেখো ছপ 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 করে শব্দ হয়,
চপ্পলটা কোনো রকমে একটা বারান্দায় একটা উঠোনে কোনো রকমে মানে খুলতে খুলতে দৌড়ে আসি, এসে ওহ মা আমাকে না তুমি তাল থাল আনতে পাঠাবে না। তখন মা বলছে কেন, কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন, এরকম হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে, গরম লাগছে? আমি বললাম দূর, গরম লাগছে, জানো আজকে জানো তাল তুলে নিয়ে আসছিলাম, এরকম আমি দুবার শুনেছি। যে আমি কতটা শুনেছি মাকে বলি। আমার মা তখন হেসে বলছে কি, ছাড়, ওর অনেক অভিনয় বেড়েছে, হ্যাঁ এইসব ফালতু কথা বলিস না, একটু পরেই মাসি আর মাসির দুই ছেলে আসবে, ওই ঘরদোরটা পরিষ্কার কর, ঝাড়টার দে, কটা বাসন পড়ে আছে মেজে নে। আমি মাকে বললাম মা আমার শরীরটা খারাপ, তুমি আমাকে দিয়ে এত কাজ করাবে না তো, এই এতটা আমি পথ গ্রামে হেঁটে আসলাম তাল নিয়ে, আবার তুমি এখন বলছো বাসন মাছ, বাসন মাজলে পুকুরে যেতে হবে, বাড়িতে তো কোনো বাসন মাজার ওইসব নেই। তো মা তখন বললো তুই ঠিক আছে তাহলে একটা কাজ কর, আমি উঠছি, তুই ঘরটা ঝাড় দে, বাসনগুলো পুকুর পাড়ে রেখে আয়। ভালো কথা। আমি বাসন নিয়ে পুকুর পাড়ে গেছি। আমাকে বলছে কেউ নেই পুকুর পাড়ে, আমাদেরই পুকুর ওটা, আমাদেরই জমিতে কেউ নেই। আমাকে বলছে কি রে, আমাকে একটাও তাল দিলি না। আমি বাসন ফেলে দিয়ে ঘরে এসেছি, এসে মাকে বলছি মা জানো তুমি বিশ্বাস করো আমাকে এরকম কেউ বলছে মা, এক্ষুনি পুকুর ঘাটেও সে ছিল। মা বলছে কে? আমি বলছি জানি না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কে ছিল? আমার মা তখন বলছে তাহলে তোর হাওয়া বাতাস লেগেছে, কোনো জিনিস হয়তো তোর পেছনে পেছনে বাড়ি পর্যন্ত এসে, তাল কোথায়? আমি বললাম রান্নাঘরে উনুনের পাশে রেখে দিয়েছি। মা তো কাঠের জালে রান্না করে, মার সাথে সাথে পাটকাঠি হয়, দেখবে পাটকাঠি, তো ওই পাটকাঠি আমাদের বাড়িতে প্রচুর থাকে, রান্না করা হয়, পেছন দিকে একটা ছোট্ট ঘর করা আছে টিনের, ওখানে থাকে। মা পাটকাঠি নিয়ে এসে সাথে সাথে পাটকাঠিটা ধরালো, ধরিয়ে ওই তালগুলোর মধ্যে আগুন জ্বলছে পাটকাঠিতে, এরকম ছ্যাক ছ্যাক করে চারটেকে ছ্যাঁকা দিল, দিয়ে মা আমাকে বললো এনে হাত পা দিয়ে একটু গরম তাপ। আমি তাপলাম। মা সাথে সাথে আমাকে জানি না কি একটা নিয়ে এসে বললো চোখ বন্ধ কর, করে মা নিয়ে চলে গেল রান্নাঘরে। মা বললো যা, নজর বা খারাপ কিছু দৃষ্টি লাগলে কেটে যাবে। যাই হোক, এবার বাড়িতে মাসি এসছে, মাসির দুই ছেলে এসে, বিশাল আনন্দ বিশাল আনন্দ। তো তাদের সাথে বেশ হই 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 করছি। হঠাৎ করে আমার মা সন্ধ্যাবেলা আমাকে বলছে আজকে তোর মাসি থাকবে। মাসি থাকে না, দুটো গ্রামের পরেই তো মাসি আসে চলে যায়, থাকে না। মাসি থাকবে, মাসি বাড়িতে আমাদের থাকবে। তো আমার বাবা যেহেতু উনি মানে মাছ ধরার কাজ করে, উনি তো মেদিনীপুরে দীঘার সাইডে, মোহনার সাইডে, ওইসব সাইডে বাবা মাছ ধরে। বাবা থাকে না, বছরের মধ্যে 7 মাস থাকে, তো অর্ধেকটা বাইরে, তাও 7 মাস হয়তো 2 দিন 4 দিন করে এরকম, আর বাইরেই থাকে বাবা। তো বাবা ছিল না, শুনে খুব খুশি হলো যে মাসি থাকবে, মাসির দুই ছেলে, জমিয়ে আড্ডা হবে আজকে। আমাকে মা বলল যে তুই একটা কাজ কর, মাসির দুই ছেলে আমি তিনজনে মানে আমরা ডিম খেতে ভালোবাসি। মা বললো যা তুই ওই দোকান থেকে, মুদিখানা দোকান দিয়ে ডিম নিয়ে আয়, সবার জন্য দুটো করে ডিম নিয়ে আসবি। ওরা তিনজন আমরা দুজন, তাহলে হলো 5 জন, 10টা ডিম নিয়ে আসবি। তো আমি বললাম যে ভাই চল। তো ওরাও আমার সাথে যায় দুজনে। তা ওরা অনেকটাই ছোট আমার থেকে, আমি ক্লাস 9-এ পড়ি, মানে তখন আমার মোটামুটি 16-17 বছর বয়স। আর আমার মাসির যে দুই ছেলে, একজনের বয়স 12 বছর, আর একজনের 9 বয়স এরকম হবে। তো আমরা ওই দুই হাতে দুজন আমার হাত ধরেছে, এখানে গ্রামের পথ তো, ওদের ওই দিকটাও গ্রাম কিন্তু আমাদের দিকটা যেন অত্যাধিক বেশি মানে গ্রাম্য পরিবেশটা, মানে ওদের ওইদিকে তাও সন্ধ্যাবেলা লাইট টাইট জ্বলে, আমাদের এই দিকটা পুরো অন্ধকার অন্ধকার থাকে, লোকজন বসতিটা কম, আর ওই দিকটা একটু হই 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 চলে। হ্যাঁ, তো যাই হোক আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। তো ছোট ভাই বলছে দিদি পয়সা যদি ফেরত আসে তাহলে আমাকে তুই দুটো লজেন্স কিনে দিবি। তা তখন আমি বলছি তুই লজেন্স খাবি, তোর দাঁতে না পোকা হয়েছে, তোর মা না করেছে। তো যে বড় ছিল, বড় ভাই তখন বলছে যে দিদি আমি তোকে বলে দিচ্ছি, তুই কিন্তু আমাকে আমাকে কিন্তু একটা দিলখুশ বিস্কুট কিনে দিবি। আমি বললাম অত টাকা আমাকে দেয়নি লজেন বিস্কুটের জন্য, বুঝেছিস, ডিম নেব, ডিম নিয়ে মা হিসাব করে দেয়, 10টা ডিমের যা টাকা মা দিয়েছে কোথা দিয়ে দেবো। তো ছোট যে, সে বলছে আমি জানি না দিদি, তুই তোর কাছ দিয়ে খাবি না ধার করে খাবি। এই করতে করতে আমরা হেঁটে যাই, ডিম নিই, ডিম নিয়ে ওদেরকে আমি দুজনকেই একটা দিলখুশ বিস্কুট আর ওকে একটা লজেন্স আমি কিনে দিই, আমার কাছে ছিল পয়সা।
3 টাকা ছিল, আমি কিনে দিই। দেওয়ার পর যখন আসছে, এবার আমিও কিনেছি একটা বিস্কুট, আমরা 3জন খেতে খেতে আসছি। তো হঠাৎ আমাদের পেছনে মনে হচ্ছে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। তো আমার সাথে যে বড় ভাই ছিল, বড় ভাই আমাকে বলছে, এই দিদি, দিদি দেখ না, পেছনে না কে একজন আসছে, মাথায় দেখ ঘোমটা দেওয়া। তো আমি ঘুরে তাকালাম, দেখলাম হ্যাঁ, একজন বউ, একটা জোরেই আসছে, খুব আসতে না, একটা বউ, মাথায় না এতটা ঘোমটা দেওয়া, অন্ধকারের মধ্যে এতটা ঘোমটা দিয়ে আসছে দেখে না অদ্ভুত লাগলো। রাস্তা এমনি কুটকুটে, কেউ নেই, তার মধ্যে চোখ জেলে জেলে যা পূর্ণিমার চাঁদের আলো, চাঁদের আলোতেই হাঁটছি, তার মধ্যে আবার মাথায় ঘোমটা। এই নিয়ে আমার যে ছোট ভাই ছিল, ছোট ভাই আর আমি আর বড় ভাই, 3জন আমরা হাসাহাসি করছি যে বাবাই অন্ধকার, তার মধ্যে আবার মাথায় ঘোমটা দিয়ে আসছে, কোথায় ধাক্কা খেয়ে মরবে আমরা বলছি। বলতে বলতে যখন আসছি, তো আমাদের ওখানে বাড়ির ঠিক যে গলিটা বেঁকে যাচ্ছে, ওইখানটা না একটা পুকুর আছে। তো আমরা যখন ওই পুকুরের কাছ থেকে আসছি, ওখান থেকে আবার আর একটা মোড় মাথা ঘুরে গেছে অন্য একটা জায়গায় যাওয়ার, মানে অন্য গ্রামে। তখন আমার যে বড় ভাই ছিল, বড় ভাই তখন বলছে যে দিদি, মহিলাটি গেল কোথায় রে? আমি না ঘুরে তখন দেখলাম, হ্যাঁ তো মহিলাটি তো নেই পেছনে। তা আমি বললাম হয়তো পাশের গলিতে চলে গেছে, মানে অন্য গ্রামে যাবার। তো বললো না না, পাশের গ্রামে যায়নি, বউটি গেল কোথায়? আমরা ওখানে 3জন দাঁড়িয়ে, ওখানে ওই সময় ওই মোড়ের মাথায় একটা বাল্ব লাইট, একটা বাল্ব লাইট চিচির 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 করে জ্বলছে। আর বাল্ব লাইটটা হাওয়া দিচ্ছে, তো থেকে থেকে নিভছে, থেকে থেকে জ্বলছে। গ্রামে আর কি যা হয়, তখন তো আর ওরকম সুব্যবস্থা ছিল না। ওর মধ্যেই যখনই লাইটটা নিভে যাচ্ছে, আমরা দেখছি ওই মহিলাটি পুকুর পাড়ে, ওই যে বড় পুকুর আছে গোল মতো একটা ডোবা টাইপের, ওইখানটা দাঁড়িয়ে রয়েছে বউটা, ওরকম মাথায় ঘোমটা দেওয়া, আমাদের দিকে পেছন ফিরে পুকুরের দিকে মুখ। তখন আমাকে আমার বড় ভাই বলছে, এ দিদি, ওই দেখ পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে বউটা। তো ছোটটা এত পাকা, মানে পোঙ্কা যাকে বলে, ছোটটা তখন বলছে এই বউটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, মানে আমাদের গ্রামের ভাষায়, মানে আমরা যেরকম কথাবার্তা বলি। তো তখন আমি বলছি, "এই, চুপ কর" বলে আমি আমার 2 ভাইকে নিয়ে আমি, চল চল বাড়ি চল, অন্ধকার হচ্ছে, জ্বলছে নিভছে, একটা ভয় ভয়ও লাগছে। আর সকাল থেকে যা আমার সাথে হচ্ছে, মানে দুপুর দিয়ে তাল দে তাল দে, তো একটা ভয় লাগছে, বাড়ি যাচ্ছি। ঝপাক করে মনে হলো জলের মধ্যে লাফ দিল বউটা, ঝপাক করে। আমরা না গলিতে ঢুকে গিয়ে আবার ছুটে আসি ওই মোড়ের মাথায়, দেখছি বউটা জলে ঝাঁপ দিল পুকুরের মধ্যে, দিয়ে হাতটাকে এরম এরম করছে, মুখে কোনো কথা বলছে না, মুখটা কিন্তু জলের ওপরে আছে, বাঁচাও আমাকে বাঁচাও, এরম কোনো কথা বলছে না, হাতটা এরম করে তুলছে। তখন আমার বড় যে ভাই ছিল, তো 12 বছর বয়স, যথেষ্ট সবই বোঝে। তখন ও বলছে, দিদি বউটা তো পুড়ে গেছে, আশেপাশে কাউকে দেখ, বউটা মনে সুসাইড করতে এসছে। আমি বলছি কাকে ডাকবো, তখন তো গ্রামের পথে তো রাস্তায় লোক পেতাম না, কখন কে আসবে যাবে, আমি বলছি কাকে ডাকবো। তো বলছে দেখ আশেপাশে কোনো দোকান আছে, আমি চল গলির ভিতর চল। আমরা গলিতে 3জনে দৌড়াই, গিয়ে একদম গলির সামনে যে বাড়িটা পড়ে, ওই বাড়ির এক কাকা, খুব ভালো কাকাটা, কিন্তু কাকাটা না মানে হাঁটতে পারে না, পায়ে একটু প্রবলেম আছে। তো ওই কাকাটা দেখি বাইরে খাটিয়া পেতে বসে রয়েছে। তো কাকাকে বলছি, কাকা কাকা, আমাদের মোড় মাথায় ওই 3 মাথার মোড়ে না পুকুরে দেখো কেউ একটা বউ ঝাঁপ দিয়েছে। কাকা বলছে কোন বউ? পাড়ার, আমাদের পাড়ার বউ? আমরা বলছি জানি না কাকা। এবার কাকা বলছে চল তো, লাঠি নিয়ে কাকা লেংড়ে 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 আসে। কোনো কিছু নেই, একদম জল নিস্তব্ধ, কিচ্ছু নেই। তখন আমরা বলছি হ্যাঁ কাকা, জলের মধ্যে ছিল, তাহলে বউটা ডুবে গেছে। এই কথা যখন বলছি ডুবে গেছে, তখন কাকা বলছে যাকগে, যা হয়েছে হয়েছে, তোরা একটা কাজ কর, বাড়ি চলে যা, সকালবেলা দেখা যাবে। এই রাতে তো গ্রামে এখন পুলিশও আসবে না, আর ডুবুরিও আসবে না, ডুবে গেলে আর কি করা যাবে। তা আমরা 3জন বাড়ি গিয়ে মাকে বলি, গিয়ে মাসিকে বলি। তো বাবা তো ছিল না, মাসিকে বলি। তখন মাসি বলল যে বাবা, তোদের দোকানে পাঠিয়ে সত্যি এত দেরি হচ্ছিল, তোরা এইসব দেখছিলিস করছিলিস, নিয়ে তো চলে আসবি। আমি তখন বললাম দেখো, আমরা পথে আসছিলাম, পেছনে এরকম দেখি, তারপর আমরা বলি কোথায় গেল। পরে আমরা দেখি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, ভেবেছিলাম পাশের গ্রামে থাকে, চলে গেছে, কিন্তু না। তখন
আমার মাসি বলল তাহলে তো সকালবেলা পুলিশ আসবে, পুরো গ্রাম হই 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 পড়ে যাবে, চল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। তা মা কোনো রকমে ভাত তো বসিয়েই দিয়েছিল, আর তো সব মানে কাঠের জালে রান্না হয়। মা ডিম 10টা সেদ্ধ বসিয়ে দেয়, দিয়ে ডিমের পাতলা আলু দিয়ে ঝোল আর ভাত, আমরা সবাইকে শুয়ে পড়ি। এইবার ব্যাপারটা হয় সকালবেলা। সকালবেলা যে কাকাকে বলেছিলাম, সে কাকা লোকজন নিয়ে গিয়ে ওখানে নাবে, কোনো কিছুই না। আগত 10 দিনের মধ্যেও ডেড বডি ভেসে উঠিনি। কথা হচ্ছে আমাদের বোন, ও বলে দিদি অ্যাকচুয়ালিও এটা কে ছিল, আমি তো একা দেখিনি, আমার সাথে আমার 2 ভাইও দেখেছে। আর এটা কি ছিল, কারণ কোনো মানুষ যদি হতো তাহলে পরে ডেড বডি তো পাওয়া যেত, সেরকমও না। আর সে যদি চান করে উঠেও চলে যায়, ওরকম আমাদের দিকে যদি বদমাইশও করে, করতে পারে ভয় দেখানোর জন্য, কিন্তু এই রাতের বেলা মহিলা জলের মধ্যে ঝাঁপ দিয়ে এরকম একটু অবিশ্বাস্য মনে হচ্ছে। আর তাল যখন নিয়ে আসছিলাম তখনই বা কে তাল চাইছিল, তার মানে এইটা তো আর আমার মনের ভুল হতে পারে না। আমি তখন 16 বছর 17 বছর বয়স, ক্লাস 9-এ পড়ি। একবার না, বারবার চেয়েছে। আর আমার সাথে আমার 2 ভাইও ছিল, তারাও রাতের বেলা এটা দেখেছে। তাহলে এটা কি ছিল? দর্শক বন্ধু, তোমরা বলবে এটা কি কোনো মনের ভুল ছিল? না, এরকম অনেক কিছু পৃথিবীতে হয় যেটা আমরা অনেক কিছু বলে উড়িয়ে দিই, আমরা বাস্তবটা মানতে পারি না, তাই না? তো চলো, প্রথম ঘটনায় শেষ করে দ্বিতীয় ঘটনায় যাব। এই ঘটনাটা আরো ভয়ঙ্কর, শোনো। আমাদের কলকাতায় রুবি হসপিটাল হচ্ছে, তোমরা সবাই জানো, যেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। আমাদের যে ঘটনাটা বলে, একজন ভাই, তার বাবার ক্যান্সার হয়। তার বাবা প্রচুর পরিমাণে গুটখা তামাক জাতীয় জিনিস খেতেন, যেরকম পান, নানা রকম গুটখার প্যাকেট যেগুলো দোকানে বিক্রি হয়, সেই সব জিনিস ওনার বাবা খেতেন। আর সুদ খাটাতেন। ওনার বাবার একটাই কাজ ছিল সুদে দেওয়া টাকা। সুদে টাকা দিতেন, কারোর কাছ থেকে জমি ছিনিয়ে নিতেন, কারোর কাছ থেকে সোনা দানা নিয়ে নিতেন, বাসন নিয়ে আয় বাড়ি দিয়ে, সুদ দিতে পারছিস না, এগুলো করতে। এটা যে ভাই বলেছে, তার বাবারই ঘটনা বলেছে, ভাই নিজের মুখে। ভাই বলছেন, দিদি ভাই, আমার বাবা যতই বাবা হোক না কেন, আমার মানে মানে পিতা উনি, আমার জন্মদাত্রী বা জন্মদাতা, উনি আমার যতই জন্মদাতা হন না কেন, মানুষটাকে কেউ আমরা পছন্দ করতাম না। না আমার মা, না আমার দিদা বাড়ির কেউ, না আমি। আস্তে আস্তে বড় হতে থাকি, বাবার নেচার, বাবার কথা বার্তা, মানুষের সাথে যা করতেন, সেগুলো আমরা কেউই পছন্দ করতাম না। কিন্তু তবু আমার বাবা তো, একসাথে থাকতাম, একসঙ্গে খাওয়া ঘোরা সবকিছু। তো আমার বাবার হঠাৎ একদিন ক্যান্সার ধরা পড়ে। আমরা সাউথে থাকি, সোনারপুরের সাইডে। ওখান থেকে আমাদের ডক্টর বললেন যে তোমরা তোমার বাবাকে সোজা কলকাতায় নিয়ে চলে যাও, রুবি হসপিটালে, যেখানে ক্যান্সারের প্রপার ট্রিটমেন্ট হয়। আমরা বাবাকে ওখানে নিয়ে যাই। বাবা ওখানে প্রায় 1 মাস ভর্তি থাকে। ড্রাইভার তো ডক্টর সমানে আমাদের বলতে থাকে যে আপনার বাবার দিনে দিনে কিছু উন্নতি হচ্ছে না, ওনার কন্ডিশন আরো খারাপ হচ্ছে, উনি বাঁচবেন না। যেই কয়দিন উনি আছেন সেই কয়দিন আপনারা বাড়িতে নিয়ে গিয়ে রাখেন। এবার যেহেতু উনি, আবার বাবা মানুষটাকে কেউই পছন্দ করতো না, তাই জন্য আমার মা বা আমার দিদা তারা বলেছিলেন যে আমরা কোনো ওনার সেবা কর্ম করব না। আর ছোট থেকেই আমার বাবা আমার মা আমার দিদমা বাড়িতেই থাকতো, মানে যেটা বলা যায় আমার বাবা ঘর জামাই। তো যেহেতু এই কথা বলে, ডাক্তারকে আমি বললাম যে দেখুন, আমার দিদা বাড়িতে তো আমরা থাকি, আমার দাদু দিদা আমার মা সবাই অসুস্থ, বাবাকে নিয়ে গেলে বাবাকে দেখাশোনাটা কে করবে, তার জন্য যতদিন উনি আছেন হসপিটালেই থাক। তো ওনারা বেড চেঞ্জ করে দিলেন, বললেন ঠিক আছে তাহলে একটা নর্মাল বেড দিয়ে দিচ্ছি, ওখানে আপনার বাবাকে রাখেন, একটু টাকা পয়সা একটু কম খরচা হবে, ওখানে রাখলে যেন বেশি খরচা হচ্ছিল, একটু কম হবে।
আমরা বললাম ঠিক আছে। তো আমার বাবা ওখানে আরো প্রায় 17 দিন থাকে। থাকার পর একদিন বাবা হঠাৎ কিছু খেতে পারতো না, জল খেলেও বমি করে তুলে দিত, খাবার তো দূরেই থাক। হঠাৎ আমাকে ডেকে বলল যে সারা জীবন তো অনেক কুকর্ম করেছি, সুদ খাটানো আর সুদে টাকা নেওয়া এটা খুব বাজে, একটা খুব নোংরা কাজ। যারা সুদে টাকা দিয়ে সুদ ওসুল করে, না দিলে বাড়ি থেকে জিনিস তুলে আনা, অদ্যব্য ভাষায় গালিগালাজ করা, জমি হড়প করা, বাসন বাড়ি তুলে নিয়ে আয়, যা তোর বউর ভালো দামি শাড়ি নিয়ে আয়, এরকম যারা করে, মানে আমার বাবা যেটা করতো, এই কাজটা খুব কাজ, মানে খুবই বাজে কাজ, নোংরা কাজ। তো আমি বললাম ছাড়ো বাবা ওইসব কথা, কি হয়েছে বলো। আমি বাবার কাছে কিন্তু থাকতাম, বাড়ি থেকে সেরকম কেউ আসতো না, সপ্তাহে একদিন করে আসতো রোববার করে। তো কোনো রকম দেখে গল্প করে চলে যেত, আমি বাবার কাছে থাকতাম। তো আমাকে বাবা বলল যে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আজ না কাল মরে যাব, জানি বিরিয়ানি তো আমার পেটে হজম হবে না, খাবার পরেই বমি হয়ে যাবে, তাও তুই বিরিয়ানি এনে দিবি। এবার হসপিটালে তো বিরিয়ানি আনাটা অ্যালাউ নেই, কেউ অ্যালাউ করবে না, আরো পেশেন্ট রয়েছে, যতই হোক একটা রুলস তো থাকে না। তো আমি যে ডাক্তার ছিলেন ওনাকে না, প্রথম আমি একজন ওখানে আয়া দিদি ছিলেন ওনাকে বলি, উনি বলছে সর্বনাশ, আমি এসব পারবো না, আমি যদি এনে দিই বা পারমিশন নিয়ে ধরা পড়লে আমার চাকরি চলে যাবে ভাই, আমি পারবো না। তারপর ওখানে যে হেড নার্স ছিলেন, নার্স দিদিকে 2 দিন পর বলি, নার্স দিদি তখন বললেন যে আমি তো এই বিষয়ে কোনো পরামর্শ দিতে পারবো না, তবে ডাক্তারবাবুর সাথে আমি কথা বলতে পারি, যে পেশেন্ট খেতে চাইছে, শেষ ইচ্ছে, যদি ডাক্তার বলে তাহলে আমি তোমায় খবর দেবো ভাই। তো বলার পরেও প্রায় সপ্তাহখানিক চলে যায়, ওই মানে নার্স দিদি হেড যিনি, ওনাকে দেখা হয়, এবারে বলা হয়নি, মনে নেই, হ্যাঁ স্যারের সাথে দেখা হয়নি, এরকম করে 1 সপ্তাহ পর একদিন ওই নার্স দিদি এসে আমাকে বলল ডাক্তার তোমাকে ডাকছে। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সব বাবার টেস্টগুলো দেখলেন, বললো তোমার বাবাকে রাউন্ডে যখন ফিরবো আমি দেখে যাব, তোমার বাবা নাকি শুনলাম বিরিয়ানি খেতে চেয়েছে। আমি বললাম হ্যাঁ স্যার, বাবা বলছে কদিন আর বাঁচবো, বিরিয়ানি খেতে চাইছে স্যার, কি করব। তো তখন ডাক্তার বলল দেখো 1 প্যাকেট বিরিয়ানি অনেকটা, তোমার বাবা এত খেতে পারবে না, আর ওরকম ভাবে এনো না, কারণ আরো পেশেন্ট রয়েছে, তো তাহলে সবাইকেই সবকিছু খেতে দিতে হবে। তুমি তুমি রাতের বেলা তোমার বাবার জন্য অল্প করে বিরিয়ানি যা খেতে চায়, আলু ঠালু মাংস, সেটা অল্প করে এনে তোমার বাবাকে দেবে, আর এরম ভাবে খেতে বলবে যেন আশেপাশে কেউ না বোঝে। তো বললাম ঠিক আছে স্যার, আপনি কি বলবো আপনাকে, আপনি সত্যি সব বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ স্যার। তখন বললো ঠিক আছে যাও, কারণ তোমার বাবা বেশি দিন তো নেই, মৃত্যুর আগে খেয়ে যাক, এটা আমাদেরও খুব খারাপ লাগে। তো যখন রাতের বেলা বিরিয়ানি আনতে যাব, আমার বাবার খুব শ্বাস প্রবলেম শুরু হয়, খুব শ্বাস প্রবলেম শুরু হয়, শ্বাস প্রবলেমের কথা বলে আমারই কষ্ট হচ্ছে বাবা, আর খুব শ্বাস প্রবলেম শুরু হয়। তা আমার বাবা তখন আমাকে বলল যে দেখ আমার তো খুব খুব প্রবলেম হচ্ছে, আমি আমি মনে হয় বাঁচবো না রে, আমাকে তুই বিরিয়ানিটা এনে খাবা, আমি বিরিয়ানিটা মুখে দিয়েই মরবো। তা আমি কাঁদতে কাঁদতে, মানে যতই বাবা মা খারাপ হোক না, ওরকম তো কখনো দেখা যায় না, আমি কাঁদতে কাঁদতে বাবা বললাম বাবা ডাক্তারবাবু তো রাতে বলেছে নাহলে দিনেই খাওয়াতাম, তুমি বাবা একটু একটু থাকো বাবা, আমি তোমার বিরিয়ানিটা মুখে দেবো। দুর্ভাগ্যবশত এসে দেখি বাবা নেই, বাবা মারা গেছেন, মুখ থেকে গ্যাসলা উঠেছে, আর শ্বাস প্রবলেম হয়েছে, তো উনি বাথরুম টাথরুম করে ফেলেছিলেন, অনেক কষ্টে মারা গেছেন। যাই হোক বাড়ির লোকজন আসলো, রাতের বেলায় বাবাকে নিয়ে ওখান থেকে আমরা সোজা শ্মশানে চলে যাই। শ্মশানে যেতে যেতে প্রায় ওই 4টে বেজে যায় ভোরবেলা। শ্মশানে গেলাম আমাদের ওইদিকে, তো বললো যে 1 ঘন্টা লাগবে, তোমরা সব নেই, আসলে পরে কাজ হবে, সৎ কাজ। যাই হোক বাবার শেষ কাজটা করে বাড়ি এলাম। বাড়ি আসার পর বাবার শ্রাদ্ধ শান্তি 13 দিনে সব কাজ করলাম,
কাজ করার পর হঠাৎ একদিন বাবার কথা বাড়িতে খুব আলোচনা হচ্ছে। মানুষ মৃত্যুর পর আমরা যদিও খুব কান্নাকাটি করি, মনে করি, কিন্তু এটা উচিত না। কারণ তার আত্মাটা দেখে যখন, সেও তো একটা মায়া মোহ সবকিছু ত্যাগ করে যায়, সেও তো আমাদের ছেড়ে যেতে চায় না শেষ সময়। তো যখন দেখে না যে আমার জন্য এই মানুষটা এত কাঁদছে, সবাই তো সমানভাবে কাঁদে না, কেউ বুক ফাটা কান্না কাঁদে, কেউ পিট পিট করে চোখ দিয়ে জল বেরোয়, কেউ হাউমাউ করে কাঁদে, কেউ নীরবে কাঁদে। যখন সে আত্মাটা দেখে যে এই মানুষটা আমার জন্য এত কান্নাকাটি করছে, তখন না সে আর পৃথিবীর মায়া, সেই মানুষগুলো কাছের মায়া ত্যাগ করতে পারে না, সে তখন সেই বাড়িতেই থেকে যায়। আমাকে কিছুদিন আগে একজন মানে খুবই বড় ধরনের মানুষ, উনি অ্যাস্ট্রোলজার সাথে তান্ত্রিক, আমার সাথে কথা হচ্ছিল ফোনে, উনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেছিলেন। উনি আমাকে বলছিলেন, ওনাকে আমি এই ভূত প্রেতের বিষয় নিয়ে কিছু জিজ্ঞেস করছিলাম, উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করছিলেন যে আপনি খুব ভালো কাজ করছেন। নিজে থেকে উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, এখনো ওনার হোয়াটসঅ্যাপের চ্যাট সবই আমার কাছে আছে। উনি বলছিলেন যে আপনি মায়ের সাধনা করেছেন, মাকে সাধনা করে পেয়েছেন, মা আপনাকে আশীর্বাদ দিয়েছে। জানি আপনাকে দেখলে, আপনার ব্যক্তিত্ব দেখলে বোঝা যায় যে আপনি অন্য ধরনের একজন মানুষ। তো তখন আমি এই কথা নিয়ে কিছু কথা হচ্ছিল, উনি তখন বলছিলেন, যেটা আমি এর আগেও তোমাদের বলেছি ঘটনায়, এই যে মৃতদেহর সামনে, মানে মৃত যে ফটো বাড়িতে থাকে, মৃত ফটোর সামনে তাকে প্রত্যেক দিন মিষ্টি দেওয়া, জল দেওয়া, ফুল দেওয়া, বারবার ওখানে দাঁড়িয়ে মনে করা, তাকে বারবার দেখা, তার জন্য চোখের জল ফেলা। হয়তো সেই মানুষটা মরে গেছে, 6 মাস 7 মাস হয়ে গেছে, তারপরেও আরে তোমরা এরকম করছো মানে তো সেই মানুষটাকে, তার পরম আত্মাকে বিদায় করতেই চাইছো না তোমরাই। তার আত্মা বিদায় হবে কোথা দিয়ে? তোমরা যদি বারবার সেই মানুষটাকে কাঁদো, তুমি কোথায় চলে গেলে গো, তুমি কেন গেলে গো, তুমি ফিরে আসো, তুমি অনেকে বলে তুমি কোথায় চলে গেলে, এটা তো ছিল না কথা, তুমি ফিরে আসো, তখন সেই আত্মাটা কিন্তু তোমার কাছে আসবে। তুমি এত কাঁদছো মানে সেই আত্মাটা জানে আমাকে ছেড়েও থাকতে পারছে না, আমি ওর কাছে যাই। তাহলে তোমরাই তো বাড়িতে পেট আত্মাকে ডাকছো, আমন্ত্রণ করছো। এই বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো সেম জিনিসটা এই ভাইয়ের বাড়িতেও হয়। বাবার মৃত্যুর পর সব করে, একদম সব ঠিকঠাক ভালো ছিল। তারপর মায়ের হঠাৎ বাবাকে ফটো নিয়ে বুক চাপে কান্না, মানে বাবা করেছে সংসারের জন্যই ওরকম সুদ দিত, হ্যাঁ, কিন্তু মা জীবিত যখন ছিলেন বাবা, তখন বাবাকে পছন্দ করতেন না, কিন্তু মৃত্যুর পর তখন মা একটাই কথা বলতো, তোর বাবা তো আমাদের জন্যই করেছে, করতে করতে মানুষটা চলে গেল, তখন তো তোর বাবাকে অনেক বাধাও দিয়েছি, শুনিনি, কোথায় গেলে গো তুমি আমাদের ছেড়ে, এখন তুমি নেই, আমরা বুঝতে পারি তোমার মর্ম, বলে সে বাবার ফটো জড়িয়ে মা খুব কান্না করতো। এইবার বাবার আত্মা আসে, শুনতে গল্প মনে হলেও এটা বাস্তব। ভাই বলছে, দিদি ভাই আমাদের ঘরে না, বিশ্বাস করবেন আমরা কি করে বুঝলাম, প্রথমে না আমরা কিছু বুঝতাম না, বিরিয়ানির গন্ধ বেরোতো, বিরিয়ানির গন্ধ। তো একদিন বেরিয়েছে, 2 দিন বেরিয়েছে, 3 দিনের দিন আমার দিদা বলছে, কিরে বাবু তুই কি বাড়িতে বিরিয়ানি এনেছিস কিনে? আমি বললাম না তো। বলছে ঘরে বিরিয়ানির গন্ধ ম ম করছে। আমি বললাম না তো। এবার ভাবলাম হয়তো আশেপাশে বাড়ি আছে, কেউ এনে খাচ্ছে, বিরিয়ানির গন্ধ তো পাশে পাশে রান্না হলেও বেরোয়। এইরকম প্রায় বিরিয়ানির গন্ধ বেরোতে শুরু হলো। যখন মধ্যরাতে বিরিয়ানির গন্ধ বেরোতো তখন না সন্দেহ হতো, পুরো একটা স্ট্রং স্মেল, মনে হচ্ছে বাড়িতে যে পাচ্ছে তার নাকের সামনে কেউ বিরিয়ানির প্যাকেট ধরে আছে, এরকম একটা স্মেল বেরোতো। তো আমরা এই বিষয় নিয়ে যখন বাড়িতে দেখলাম মা দিদা সবাই অসুস্থ হতে থাকছে, মা বলে একটা কালো ছায়া দেখে বাবার মতো। আমি তড়িঘড়ি করে সময় না নষ্ট করে একজন পুরোহিতের সাথে কথা বললাম। সে আমাকে বললো, দেখ বাবা আমি তো এইসব বিষয় বলতে পারবো না, সবে সবে পুজো পার্বণে নেমেছি, তুই একটা কাজ কর, দুর্গা পুজো যে করে আমাদের সোনারপুরের সাইডে, তুই ওনার সাথে কথা বল, উনি বিশাল বড় ভট্টাচার্য কাকা, ওনার কাছে যাই।
ভট্টাচার্য কাকা আবার সবার সাথে কথা বলেন না, ওনার অনেক নাম ডাক অনেক ব্যাপার আছে। তো যিনি আমাকে পাঠিয়েছেন পুরোহিত মশাই, ওনার কথা বলতে উনি আমাকে বললো বল কি হয়েছে। যখন আমি সবটা বললাম তখন বলল তাহলে তোর বাবার আত্মা এসছে, তোর বাবার আত্মা। তারপর আমরা তো শুনে অবাক, বাবার আত্মা। তো তারপরেও সামনে পুজো ছিল, সে আর আমাদের বাড়ি আসেনি। আমরা অনেক ওঝা তান্ত্রিক ক্যানিং সাইডে তো আছে, কাজ করাই, কলকাতাতেও এসছি, অনেক জায়গায় কাজ করিয়েছি। সিয়াখালা বলে একটা জায়গা আছে, ওখানেও গেছি, খুব নাম ডাক ওখানে, ওখানেও কাজ করিয়েছি, কিচ্ছু হয়নি। তারপর শেষে আমরা একজন কিন্নর তান্ত্রিকের কাছে যাই, সে কলকাতাতেই থাকে, মধ্য কলকাতায়। তার কাছে যাই, তখন সে বলল যে ঠিক আছে চল, আমি তোর বাড়িতে যাচ্ছি, গিয়ে আমি সব করে আসছি। সে কিন্নর তান্ত্রিক আসার পর বাড়িতে সব মাদুলি কবচ দিয়ে চারিদিকে বন্ধন করে দিয়ে কাজ করে দিল। তার 21 দিনের মাথায় আমার মা দিদা সবাই আস্তে আস্তে সুস্থ হতে থাকে। আর ওই বিরিয়ানির যে একটা স্মেল, সেইটা আর আসতো না। তো দুটো ঘটনা দর্শক বন্ধু তোমাদের বলে, আমার তো দারুণ দুর্দান্ত লেগেছে। দুটো ঘটনা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতে পারছো গলা ভারী হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত গরম, ঠান্ডা গরম লেগে গেছে। আর ওষুধ আমি নিয়মিত খাচ্ছি, আমি ভালো আছি। মানে এতক্ষণ তোমাদের সাথে কথা বললাম 37 সেকেন্ড, এই 37 মিনিটের, আমার মাথা ব্যথা করছে না, মাথা ব্যথাটা কমেছে। এখন উইকনেসটা আর বুকের ব্যথাটা আছে। তো এইটাও আশা করছি ওষুধে ঠিক হয়ে যাবে। সবে তো একবেলা ওষুধ খেয়েছি কালকে রাতে, সব ওষুধ রাতেই আছে, সকালে শুধু একটা খেয়েছি, যেটা গ্যাস অম্বলের জন্য দেয়। এছাড়া এখন আমি অনেক বেটার আছি, সবে দুর্বল শরীরটা এইটা আছে। যাই হোক, আমি আর কমেন্ট করে বড় করছি না, একটু সুস্থ হই, সবার কমেন্টগুলো পড়বো। তা বলে কিন্তু কমেন্ট করা ছাড়বে না, আমি কিন্তু দেখবো কারা কারা কত বড় কমেন্ট করছে। যত বড় কমেন্ট করবে আমি কিন্তু কালকে পড়তেও পারি। কমেন্ট বড় হতে হবে, ছোট কমেন্ট আমি পড়বো না, বড় কমেন্ট করবে, ঠিক আছে? তো এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ টু। আর হ্যাঁ, পুজোতে কি কি কিনলে আমাকে একটু জানিও কিন্তু, কার কার সম্পূর্ণ হয়ে গেছে না এখনো বাকি আছে মার্কেটিং। আমার মতে চলো, বাচ্চাদের জন্যই তো পুজো, আমরা তো বয়স হয়ে গেছে, আমাদের আর কি পুজো। টাটা, গুড নাইট।